এটা কোন করে আমাদের শুরু করে দেয় না কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাবে আসলে আচ্ছা টাইফয়েড এবং প্যারাটাইফয়েড ফিভার এই দুটোটা সেম এটার যে কমপ্লিকেশন বা যে জিনিসগুলো নিয়ে সে রোগী আসে তো এটা যে একটু কম থাকে এইজন্য এটা হচ্ছে প্যারাটাইফয়েড ওটা হালকা আমরা টাইফয়েড জ্বরের নাম শুনছি না এটা টাইফয়েড ফিভারটা হচ্ছে এটাকে মেডিকেলের ভাষায় বলা হয়ে থাকে এন্টেরিক ফিভার আমাদের ভাইবা জিজ্ঞেস করতে পারে টাইফয়েডের একটা নাম কি নাম হচ্ছে এন্টেরিক ফিভার হ্যাঁ পড়েন না জরুরি থাকলে বলে আসুন বলেন যে ক্লাসে এন্টেরিক ফিভার তাহলে আমরা পড়বো যে এন্টেরিক ফিভার কাকে বলে বা টাইফয়েড প্যারাটাইফয়েড ফিভার কাকে বলা হয়ে থাকে একই কথা হ্যাঁ সংজ্ঞা দেখেন অথবা এখানে আপনি এন্টেরিক ফিভার লিখতে পারেন অথবা টাইফয়েড লিখতে পারেন যদি ভালো না লাগে কেটে টাইফয়েড লিখেন একই পরে আবার যদি কনফিউশন হয় দুটোই লিখতে পারেন টাইফয়েড ফিভার আমি লিখে দিচ্ছি ইট ইজ an enteric infection it is an enteric infection caused by Salmonella typhi and paratyphi A, B, C হ্যাঁ টাইফি এন্ড প্যারাটাইফি অথবা ছোট হাত দিয়ে লিখতে পারেন এই fever more than mainly more in the evening the fever লিখে ফেলেন ভাই headache malaise এগুলো নিয়ে রোগীরা আসবে সাথে থাকতে পারে কনস্টিপেশন
সাথে থাকতে পারে কাফ। এর নামই এবিসি, প্যারাটাইপি এ, প্যারাটাইপি বি, প্যারাটাইপি সি, নাম এরকম। ভাই লিখো, তাড়াতাড়ি লিখে ফেলেন, কথাবার্তা বলা যাবে না। হেপাটোস্প্লেনোমেগালি, মেলিনা, পারফোরেশন। লিখে ফেললে পড়াবে পরে। দেরি হয়ে গেল, শেষ হয়ে যাবে আমাদের পড়া তাড়াতাড়ি, আশা করি। শেষ না, শেষ হয় না এখনো, তাড়াতাড়ি লেখেন। শেষ। তাহলে আমরা বলেছিলাম যে ইট ইজ অ্যান এন্টেরিক ইনফেকশন। এন্টেরিক মানে হচ্ছে পাকস্থলীর পর থেকে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, এই পুরোটাকে বলা হয় থেকে এন্টেরিক অংশ। যদি ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের মধ্যে এটা হয় তাহলে আমরা এটাকে এন্টেরিক পার্ট বলবো। পাকস্থলীর পরে কি আছে? ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, বা কি আছে? স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, বা আছে ডিউওডেনাম, জেজুনাম, ইলিয়াম, তারপরে কোলন, এই সবগুলো একসাথে বলা হয় থেকে এন্টেরিক অংশ। যদি এই ইনফেকশনটা এন্টেরিক অংশে হয় তাহলে এটাকে বলা হয় থেকে এন্টেরিক ইনফেকশন। কি দ্বারা হয়? কজড বাই, মাধ্যমে একটা যে জীবাণুর নাম হচ্ছে সালমোনেলা টাইপি, এই জীবাণুটা দ্বারা এই টাইফয়েড ফিভারটা হয়ে থাকে। এই জীবাণুটা যদি আমাদের পাকস্থলীর নিচের অংশের মধ্যে কোনো সময় ইনফেকশন করে তখন আমাদের যে জ্বর হয় এটাকে বলা হয় থেকে টাইফয়েড ফিভার অথবা এন্ড প্যারাটাইফি, দুটা ভাই আর কি নামই। এটা একটা জীবাণুর নাম, এটা একটা জীবাণুর নাম, এর মধ্যে এও আছে, বিও আছে, সিও আছে। তাহলে ইট ইজ অ্যান এন্টেরিক ইনফেকশন কজড বাই সালমোনেলা টাইপি এন্ড সালমোনেলা প্যারাটাইপি। সহজ। ক্লিনিক্যাল ফিচার্স কি নিয়ে আসে? একটা হচ্ছে ফিভার, জ্বর, মোর ইন দি ইভিনিং, সন্ধ্যা হলে তার জ্বর কেঁপে কেঁপে ওঠে। এটা আস্তে আস্তে রাইজ হয়, সকালে একটু ভালো, এই 10টার দিকে একটু বাড়তেছে, দুপুরে একটু বাড়া, আসরের পরে একটু কাঁপুনি আসতেছে, মাগরিবের পর থেকে এই টানা জ্বর চলছে। 2 নাম্বার হচ্ছে হেডেক, মানে মাথা ব্যথা, ম্যালেজ মানে হচ্ছে শরীর ব্যথা। হ্যাঁ। 3 নাম্বার কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য হতে পারে। 4 নাম্বার কাফ, মানে কাশি থাকতে পারে। 5 নাম্বার র্যাশ, র্যাশ মানে গায়ের মধ্যে অ্যালার্জির মতো দাগ পড়ে যাওয়া, ছোট ছোট লাল লাল দাগ পড়ে যায়, যে এটা বলা থাকে র্যাশ। র্যাশ মানে হচ্ছে ব্লাডের স্পট বডিতে পড়ে যায়, এটাকে র্যাশ বলা হয়। পড়েন, দেখা যায় না? এই সাইড দিয়ে দেখেন আপনি, একটু এটা ঘুরলে তো হইতো।
5 নম্বর হচ্ছে র্যাশ মে ডেভেলপ। র্যাশ মানে কি? গুটি গুটি হয়ে যাওয়া সারা বডিতে, ছোট ছোট, মানে গোটা না কিন্তু দাগ পড়ে যাওয়া। অ্যালার্জি হলে, অ্যালার্জি দেখছেন কেমন দাগ, ছোট ছোট দাগ টাগ পড়ে যায়। ঘামাচি দেখছেন গোটা হয় না, দাগ পড়ে যায়, বড় বড় ঘামাচি নাকি কার হইছে আবার। তো এরকম দাগ পড়ে যায়, এটাকে র্যাশ বলা হয়ে থাকে। অ্যাবনর্মাল ব্লিডিং স্পট, অ্যাবনর্মাল ব্লাডের স্পটকে বলা হয় র্যাশ। সারা বডিতে এরকম র্যাশ চলে আসে, যাদের টাইফয়েড হয়ে থাকে। 6 নাম্বার হ্যাপাটো স্প্লেনোমেগালি। মেগালি মানে হচ্ছে বড়, মেগা অফার বলে না, মেগালি হচ্ছে বড় হয়ে যাওয়া, মেগালি হচ্ছে বড় যাওয়া। হ্যাপাটো মানে লিভার, স্প্লেনো মানে স্প্লিন, প্লিহা বাংলায় বলে প্লিহা। যদি হ্যাপাটো স্প্লেনোমেগালি মানে লিভার এবং প্লিহা বড় হয়ে যাবে, এই রোগের মধ্যে লিভার এখানে, প্লিহা এখানে, এই দুটো হয়ে পায়রা একবারে ফুটবলের মতো হয়ে যায়, হ্যাপাটো স্প্লেনোমেগালি। কারণ এগুলো গিয়ে এখানে গিয়ে বাসা বাঁধে, পরবর্তীতে বাসা বাঁধলে এই জিনিসগুলো, অর্গানগুলো বড় হয়ে যায়, এটাকে বলা হয় থেকে হ্যাপাটো স্প্লেনোমেগালি, অথবা আমাদের যকৃত এবং প্লিহা বড় হয়ে যাবে। বুঝছেন তো? 7 নম্বর হচ্ছে মেলানা। মেলানা হচ্ছে যদি বাথরুমে যান, যদি পায়খানার সাথে রক্ত যায়, কালো কালো রক্ত আলকাতরার মতো, এটাকে বলা হয় মেলানা। যদি আমাদের পাকস্থলীর পরবর্তী অংশের মধ্যে, ক্ষুদ্রান্ত্রের মধ্যে কোনো সমস্যা হয়, যেখান থেকে ব্লিডিং হয় বা পাকস্থলী থেকে ব্লিডিং হয়, এটা নিচে যেতে এটা কালারটা চেঞ্জ হয়ে যায়। আমরা জানি রক্ত হচ্ছে লাল রঙের, কিন্তু এই সকল ক্ষেত্রে পায়খানা মিশ্রিত হয় কালো রঙের একটা রক্তের মধ্যে, কারণ সে লম্বা সময় পথ পাড়ি দিয়ে যায় এবং সময়ের সাথে সাথে তার কালারটা চেঞ্জ হয়ে যায়। এটাকে বলা হয়ে থাকে, যদি আলকাতরার মতো কালো রঙের, সে ওয়াশরুমে গিয়ে দেখে যে আলকাতরার মতো কালো রঙের পায়খানার সাথে মিশ্রিত রক্ত দেখা যাচ্ছে। 8 নম্বর হচ্ছে পারফোরেশন, সবচেয়ে ভয়ানক জিনিস, এটা থেকে বাঁচানো যায় রোগীকে। হ্যাঁ, ফুটা হয়ে যায়, যেখানে ওই এই জিনিসগুলো ইনফেকশন করে লম্বা সময় যদি আপনি ট্রিটমেন্টে না রাখেন, দেখা যায় তার পাকস্থলীর নিচের অংশটা, ক্ষুদ্রান্ত্র বা বৃহন্ত্র ফুটা হয়ে গেছে, তখন এই রোগীকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। তো এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স, এবং এগুলো নিয়ে রোগী আমাদের কাছে আসবে। আরটা হচ্ছে পারফোরেশন, মানে ছিদ্র হয়ে যাওয়া। পারফোরেশন মানে ফুটা হয়ে যাওয়া, ধরনের পাকস্থলী, এরপরে ক্ষুদ্রান্ত আছে, এই ক্ষুদ্রান্ত আসছে যায়, আবার বৃহদান্ত শুরু হয়, এই লম্বা, এই যে একটু লম্বা, এই পাকস্থলীর পর থেকে শুরু করে পুরো রাস্তার মধ্যে যদি ইনফেকশন হয়, যদি এটা ফুটো হয়ে যায়, তাকে বলা হয় থেকে পারফোরেশন, কোনো জায়গার মধ্যে। গেল যেগুলো লিখছে, এগুলো সবগুলো হচ্ছে সিমটম, রোগী এগুলো নিয়ে আসবে। আমরা কি দেখবো, মানে সাইন। 1 নাম্বার স্প্লিন। স্প্লিন ইজ, বেটা হাত দিলে দেখা যাবে যে প্লিহাটা অনেক বড় হয়ে গেছে, আগের কথাই আর কি। কি হলো ভাই, ফোন বাজলো নাকি নিজে দিলেন ফোনটা? নিজে তো আর ক্লাস থাকা যাবে না, বেরোয় যেতে হবে। ব্রেডিকার্ডিয়া, তাহলে এগুলো হচ্ছে সাইন। যখন ডাক্তার পেটে হাত দিবে, দেখবে যে প্লিহাটা বড় হয়ে গেছে অথবা লিভারটা বড় হয়ে গেছে, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে প্লিহাটা আগে বড় হয়, এই জন্য প্লিহাটা কথা আগে আসছে। আর ব্রেডিকার্ডিয়া মানে কি, যদি হার্ট রেট, আমরা জানি মানুষের নর্মাল হার্ট রেট হচ্ছে 60 থেকে 90 বিটস পার মিনিট। পালস, যে পালস দেখি না, এটা প্রতি মিনিটে 60 থেকে 90টা পাওয়া যায়, এর মধ্যে থাকলে হচ্ছে নর্মাল। যদি তা 60-এর নিচে নেমে যায়, এটাকে বলা হয় ব্রেডিকার্ডিয়া। যদি মানুষের পালস 60-এর নিচে নেমে যায়, এটাকে বলা হয় থেকে ব্রেডিকার্ডিয়া। এই সকল ক্ষেত্রে তার ব্রেডিকার্ডিয়া হয়ে থাকে। কমপ্লিকেশন কি হয়, এক নাম্বার বাউল পারফোরেশন হয়,
2 নাম্বার হ্যামোরেজ হবে। তিন নাম্বার মেনিনজাইটিস। পেরিকার্ডাইটিস, এগুলো হতে পারে কমপ্লিকেশন হিসেবে। ইনভেস্টিগেশন কি করবেন? এক নাম্বার কমপ্লিট ব্লাড কাউন্ট করবেন, এটাকে বলা হয়ে থাকে সিবিসি। 2 নাম্বার হচ্ছে ব্লাড কালচার করবেন। স্টুল এন্ড ইউরিন কালচার লিখে ফেলেন, লিখলে একটু পড়াবো আমরা। লেখা শেষ? তাহলে এখান থেকে বসে পড়াই। প্রথমটা হচ্ছে আমরা তো সাইন করে ফেললাম। কমপ্লিকেশনের মধ্যে আছে 1 নাম্বারটা দেখেন, বাওয়েল পারফোরেশন। এটা বলেই ফেলেছি আগে। বাওয়েল মানে হচ্ছে পাকস্থলীর পর থেকে ওই এন্টেরিক অংশ যেটা, এটাকে বাওয়েল বলা হয়ে থাকে। ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র দুটাকে একসাথে বাওয়েল বলে মেডিকেলের ভাষায়। তো বাওয়েলটা পারফোরেশন হয়, যদি আপনি ঠিকমতো ট্রিটমেন্ট না করেন ওই রোগটা আপনার যে সমস্যাগুলো করবে তার নাম হচ্ছে কমপ্লিকেশন। তো সে 1 নম্বরে করবে যে আপনি যদি ট্রিটমেন্ট না করেন ওই আপনার ক্ষুদ্রান্ত্রের বৃহদান্ত্রের মধ্যে ফুটা করে দিবে, তখন খাবারটা যেতে গেলে এই ফুটা দিয়ে বের হয়ে যাবে পেটের মধ্যে। বের হয়ে গেলেই আপনাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে পেট কাটতে হবে এবং পেট আবার ওই যে সেলাই করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে হ্যামোরেজ। যদি এখানে ফুটা হয় তো রক্ত বেরোবে না? অবশ্যই রক্ত বেরোবে, এটাকে বলা হচ্ছে হ্যামোরেজ বা রক্তক্ষরণ হবে ওই জায়গা থেকে। 3 নাম্বার হচ্ছে যদি আপনি ট্রিটমেন্ট না করেন তখন ওই সালমোনেলা টাইপ এবং প্যারাটাইপ এই দুইটা যে ভাইরাস মানে আছে মাইক্রো অর্গানিজম বা জীবাণু আছে, ওই জীবাণুগুলো রক্তে ছড়াই যাবে। ছড়াই গিয়ে আমাদের ব্রেনের মধ্যে প্রদাহ করবে, হার্টের মধ্যে প্রদাহ করবে। ব্রেনের চারপাশের যে মেমব্রেন আছে তার নাম হচ্ছে মেনিনজেস, আপনারা জানেন। ওই মেনিনজেসের মধ্যে ওই জীবাণুটা গিয়ে মেনিনজাইটিস করবে। মেনিনজেসের প্রদাহকে বলা হয় থেকে মেনিনজাইটিস। আর আরেকটাতে যাবে কোথায়? আমাদের হার্টের চারপাশে যে আবরণ আছে তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। হার্টের বা হৃৎপিণ্ডের চারপাশে আবরণকে বলা হয় থাকে পেরিকার্ডিয়াম। ওই পেরিকার্ডিয়ামের মধ্যে গিয়ে সালমোনেলা টাইপি এবং প্যারাটাইপি প্রদাহ করবে, এটার নাম হচ্ছে পেরিকার্ডাইটিস। আমরা জানি যে আইটিস যেখানে থাকবে সেখানেই ইনফ্লামেশন বোঝায়। এগুলো রোগের কমপ্লিকেশন, এগুলো রোগীদের ক্ষেত্রে হয়ে থাকে এবং এই সকল ক্ষেত্রে জীবন অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ইনভেস্টিগেশন কি? একটা হচ্ছে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। 2 নম্বর হচ্ছে ব্লাড কালচার। ব্লাড কালচার মানে কি? রক্ত নিব, নিয়ে টেস্ট করব যে রক্তের মধ্যে কোন জীবাণু আছে। প্রথমটা হচ্ছে সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, এবং এই কণিকাগুলো গুনবো রক্তের মধ্যে কতগুলো কণিকা আছে, বাড়লো না কমলো, এটা বলা হয় সিবিসি। 2 নম্বর হচ্ছে ব্লাড কালচার মানে রক্তটাকে আমরা এমন ভাবে দেখবো যে রক্তের মধ্যে কোন জীবাণুটা বিচরণ করতেছে বা আছে, বা রক্ত থেকে কোন জীবাণুটা পুষ্টি গ্রহণ করে বেঁচে আছে। রক্তের জীবাণু দেখার জন্য যে পরীক্ষা তাকে বলা হয় থাকে ব্লাড কালচার। 3 নম্বর হচ্ছে স্টুল এবং ইউরিন কালচার। স্টুল মানে হচ্ছে পায়খানা, ইউরিন হচ্ছে প্রস্রাব, কালচার করবে না আমরা, এগুলোতে জীবাণু খুঁজবো আমরা, এটাকে বলা হয় থাকে কালচার। মাইক্রোবায়োলজিতে এগুলো করা হয়ে থাকে, একটু একটু স্যাম্পল নিয়ে তারা দেখে যে এগুলোতে জীবাণুর অস্তিত্ব আছে কিনা, থাকলে বুঝে যে আপনাদের টাইফয়েড বা প্যারাটাইফয়েড হয়েছে। এই কি রে, থেকে বললো ব্লেড
ছিল কই? আমি তো ইয়েতে যাইনি, ওটিতে যাইনি। দাঁড়ান 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 দাঁড়ান। ধরতে গেল ভয়, আমরা জানে থাক। কোন থেকে আশেপাশে এটাতে ছিল নাকি? আল্লাহ ভালো জানেন। আমি তো সার্জারি ওটিতে যাইনি আজকে, কেমন নিয়ে আসবে? আল্লাহ হেফাজত করছেন যে কারো গায়ে লাগে না, এগুলো লাগলে কেটে যায়। ওই যে কাটি না, একটা দিলে হয়ে যায়, আর বেশি লাগে না। তাহলে এটু পর্যন্ত হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন পর্যন্ত গেল। সাবধান থাকাই ভালো। এটা তো আমরা কাজ করছি ইয়েতে। ও আচ্ছা, কোথেকে আসছে বুঝছেন? গতকালকে আপনাদের ক্লাস ছিল সার্জারির ইনস্ট্রুমেন্টের, ওইখান থেকে এটা আসছে। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টের এটা কোথেকে হয়েছে আল্লাহ জানে। হ্যাঁ, ওইটা কালে খুলছে তো, এটা এখান থেকে পড়ছে। ওইটা আমরা এটাতে আমরা কাজ করছিলাম আগে। আচ্ছা, ট্রিটমেন্ট লেখেন। ট্রিটমেন্ট কি দিব আমরা এখানে? যখন রোগী আসবে তখন আমরা বলবো যে বেড রেস্ট নেন। এক নম্বর হচ্ছে রেস্ট নিবে। 2 নম্বর হচ্ছে নিউট্রিশিয়াস খাবার খাবে। নিউট্রিশন মানে খাবার দাবার ঠিক মতো খাবে, নাহলে সে ভয়ে অস্থির হয়ে যাবে, আমার টাইফয়েড হয়েছে আমি শেষ। 2 নম্বর হচ্ছে যদি ফিভার থাকে কি করবেন? কি দেয় আমরা? জ্বর হলেই প্যারাসিটামল দিই, প্যারাসিটামল দেব। 3 নম্বর হচ্ছে যদি জ্বর হয় তখন দেখা যায় যে বডির মধ্যে পানির শূন্যতা দেখা দেয়, কারণ পর্যাপ্ত পরিমাণ পানি সে তখন খায় না। কোন রোগের মানে মানুষ যদি কোনো রোগে পড়ে যায় তখন তার স্বাভাবিক খাবার দাবার প্রায় অস্বাভাবিক হয়ে যায়, তখন তার মধ্যে পানির একটা ঘাটতি দেখা দেয়। তখন আমরা বলবো যে ফ্লুইড ব্যালেন্স করতে হবে। ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট লিখছে এখানে বসে দ্বারা। ফ্লুইড ভলিউম কারেকশন। আমাদের বডিতে যে পরিমাণ তরল পদার্থের ঘাটতি হয়েছে ওই জিনিসগুলো আমরা বাইরে থেকে স্যালাইনের মাধ্যমে দিব, তাহলে রোগী ভালো থাকবে। 4 নাম্বার লেখেন স্পেসিফিকের মধ্যে কি দিব আমরা? সিপ্রোফ্লক্সাসিন দিব। আল্লাহ, 500 মিলিগ্রাম 12 বার্লি দেওয়া যায়, অথবা দেওয়া যায় ও ফ্লক্সাসিন or ও ফ্লক্সাসিন 400 মিলিগ্রাম 12 বার্লি। और দেওয়া যায় সেফিক্সিন 400 মিলিগ্রাম 12 বার্লি। এই যে আর অ্যালয় লেখেন। থাকে এরপর দেওয়া যায় এজিথ্রোমাইসিন। এজিথ্রোমাইসিন এটা হয় 500 মিলিগ্রাম বিডি করে, মানে 12 বার্লি এটা দেওয়া হয়ে থাকে। কদিন দেওয়া যাবে? 7 থেকে 10 দিনের মধ্যে। যদি এগুলো হচ্ছে যে জ্বর কমানোর ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করব। যদি তার পেট ছিদ্র হয়ে যায় তাহলে এগুলো তো হবে না, সার্জারি ইউনিটে পাঠিয়ে দিব এবং ওইখানে ওই যা সেলাই করে দিবে, তারা যেটা বুঝে আর কি। তো মোটামুটি এগুলো হচ্ছে কাজ, অ্যাডভাইস আছে কিছু।
কিভাবে টাইফয়েড ছড়ায়, কি কাজ করলে টাইফয়েড ছড়ায় এবং কি কাজ করলে টাইফয়েড ছড়ায় না, এবং টাইফয়েড হলে রোগীদের ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করা উচিত, বা আমাদের যারা আছি সাধারণ যারা, তারা কি কি কাজ করলে টাইফয়েড থেকে বাঁচবো, এই জিনিসগুলো আমরা এসে পড়াবো নামাজের পর। নামাজের জন্য 6-7 মিনিট ব্রেক। আর কিছু কথা বলে যান। দর্শক বলে যান। হ্যাঁ, কেউ একজন আপনি 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 দিয়ে দেন ওইদিকে, ওই ইনস্ট্রুমেন্টের ইয়েতে রেখে দেওয়ার জন্য, খেয়াল করে নেই তারা মনে হয়। নতুন আমরা কিছু পড়াইনি, পুরানগুলি রয়ে গেছে এখনো, নতুন হয়েছে শুধু। ম্যালেরিয়া হচ্ছে ম্যাল এরিয়া, মানে ম্যাল মানে হচ্ছে দূষিত, এরিয়া হচ্ছে বাতাস, শাব্দিক অর্থে আর কি, গ্রিক ওয়ার্ড। ম্যালেরিয়া মানে হচ্ছে দূষিত বাতাস। আগের দিনে মনে করতো যে এই রোগটা হয় এই জন্য যদি মানুষ দূষিত বাতাস সেবন করে বা গ্রহণ করে, তারা তাদের ভাষায় আর কি। কিন্তু আদৌ এগুলো না, এটা মশার একটা, যদি কোনো মশাকে সে কামড় দেয় তখন এই রোগটা হয়ে থাকে। আমরা লিখবো যে ইট ইজ এ প্রোটোজোয়াল ডিজিজ। caused by, বাই লিখলে হবে, বাই প্লাজমোডিয়াম স্পিসিস, প্লাজমোডিয়াম স্পিসিস। জি লাগবে না, কজ বাই লিখতে পারেন, লেখেন কজ বাই। আবার অন্যরকম মনে হচ্ছে সেন্টেন্সটা। প্রোটোজোয়াল ডিজিজ caused by প্লাজমোডিয়াম স্পিসিস। প্লাজমোডিয়াম জীবাণুটা দ্বারা এই রোগটা হয়ে থাকে। এটা প্রোটোজোয়া মানে জীবাণুর অনেকগুলো শ্রেণীবিন্যাস আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, এটা হচ্ছে প্রোটোজোয়া, ওই প্রোটোজোয়ার অন্তর্ভুক্ত। জীবাণুর একটা শ্রেণীবিন্যাসের মধ্যে প্রোটোজোয়া একটি, ওই প্রোটোজোয়ার মধ্যে প্লাজমোডিয়াম পড়েছে। এরকম মিনিমাম প্লাজমোডিয়াম ভিভাক্স, ম্যালেরি, ফেলসিপারাম, উভেল, এরকম 4টা জিনিস নিয়ে প্লাজমোডিয়াম স্পিসিসের মধ্যে 4টা সদস্য আছে। এই 4টা সদস্যই, এগুলো হচ্ছে মশার নাম। এই মশা যদি সে কামড় দেয় তখন তার ম্যালেরিয়া হয়ে থাকে। তাহলে এটি যে প্রোটোজোয়াল ডিজিজ, এটা এক ধরনের জীবাণুবাহিত রোগ, কজড বাই কার মাধ্যমে হয়, প্লাজমোডিয়াম জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। অর্গানিজমের নাম দরকার আছে, দরকার নেই। কিভাবে ছড়ায় এটা দেখেন তো, মোড অফ ট্রান্সমিশন আমরা বলি এটাকে, মানে এই রোগটা কিভাবে ছড়ায় বা কিভাবে হয়। ট্রান্সমিশন, 1 নাম্বার বাইট, মানে কামড় দেওয়া, বাই ফিমেল অ্যানোফিলিস মসকিটো। তিন নাম্বার হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। হ্যাঁ, রক্তের মধ্যে যে জীবাণুটা থাকে, প্রথমটা হচ্ছে বাইট, কামড় দেওয়া, বাই ফিমেল অ্যানোফিলিস মসকিটো, মানে আমরা মশকি বলি, মশা, মশা তো পুরুষ, মশকি হচ্ছে স্ত্রী। তো অ্যানোফিলিস মসকিটো নামক যে মশকি আছে, অ্যানোফিলিস মশকি দ্বারা যদি কামড় দেয় তখন এই রোগটা হয়। এবং এই রোগটা হওয়ার পর যদি যে মানুষের ম্যালেরিয়া আছে সে যদি আবার অন্যকে ব্লাড দেয়, তখন মশার জীবাণুটা রক্তে থেকে যায়, এই রক্তটা যদি আরেকজনকে দেয় তারও এটা হইতে পারে। দুই ভাবে, একটা হচ্ছে মশার কামড়ের দ্বারা, আর একটা যারা কামড়েছে সে আবার রক্ত দেয় অন্যজনকে, তো রক্তের মাধ্যমে এটাও অন্যের বডিতে ছড়ায় যায় এবং তার ম্যালেরিয়া হতে পারে। কি কি নিয়ে আসে মুছে দিই এগুলো।
ঠিক লিখছেন না? মুছে দিলাম। সবই পড়তেছে ব্যাপার। সিমটমসের মধ্যে অনেকগুলো ঝামেলা আছে, এত সিমটমস তো বদলে কেমনে দিয়ে। ফিভার 1 নম্বর লেখেন। ফিভার উইথ চিলস এন্ড রাইগর। চিলস এন্ড রাইগর। দুই নম্বরে হচ্ছে অনেকগুলো ঝামেলা এগুলোতে, বলে দিব সবকিছু। দেখেন, হেডেক, ম্যালেজ, nausea, vomiting, সবগুলো থাকে এখানে। এই ফিভারের মধ্যে ঝামেলা আছে, সহজে লিখে ফেলছি কিন্তু এটা আসলে জটিল একটা কেস। এই যাদের ম্যালেরিয়া হয় তাদের প্রথমে জ্বর আসার আগে প্রচুর শীত লাগে। হ্যাঁ, এত শীত লাগে যে বলছে যে পারে যদি তোষক থাকে তোষকটা আমার গায়ে এনে দে, মানে ল্যাপ তো গায়ে দিবে, বলছে যে বিছানার তোষকটা আমার গায়ে দে, এরকম হয় আর কি। এত শীত, মানে পুরো পৃথিবী জুড়ে তার শীত, মানে বরফ দিয়ে ঢেকে দিয়ে থাকে একটা। এবং শীতের সাথে এসে একেবারে কাঁপুনি শুরু হয়, একেবারে দাঁতে দাঁতে দাঁত বাড়ি খায় এরকম, দাঁতে দাঁত লাগিয়ে যায় এরকম। তাহলে এটা হচ্ছে চিলস এন্ড রাইগর। চিলস মানে হচ্ছে প্রচুর শীত লাগা, রাইগর হচ্ছে কাঁপুনি আসা। তাহলে এই জ্বর আসা, আমি সরাসরি লিখে বলছি যে ফিভার উইথ চিলস এন্ড রাইগর, মানে জ্বর সাথে কাঁপুনি এবং শীত লাগে। কিন্তু এটা মেইনলি হচ্ছে যে কাহিনীটা আপনাদের বলে দেই, প্রথমে তার শীত লাগে, এরপর তার কাঁপুনি আসে, কিছুক্ষণ পর প্রচুর জ্বর আসে, এবং এটা কিছুক্ষণ জ্বর আসলো, কিছুক্ষণ পরে জ্বরটা ছেড়ে দেয়, মানে একটু মানে 2-4 ঘন্টা থাকার পরে, 4-5 ঘন্টা থাকার পরে জ্বরটা ছাড়ে। এমন ছাড়ে যে তার এই যে উপরে যে ইয়া ছিল, লেপ বা কম্বল ছিল, ওই কম্বল সব ভিজে যায়, এত ঘাম হয়, এবং সে সব ফেলে দেয়। তার প্রচুর গরম লাগে তখন, একবার প্রচুর শীত লাগে আবার প্রচুর গরম লাগে। যদি দেখেন যে কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে, খুব বেশি জ্বর, তখন আমরা বুঝবো যে ম্যালেরিয়া। সাথে মাথা ব্যথা থাকবে, ম্যালেজ মানে বডিতে ব্যথা থাকবে, নজিয়া মানে হচ্ছে বমি ভাব থাকবে, ভমিটিং হচ্ছে বমি করবে। এই সবকিছু নিয়ে আমাদের এই ম্যালেরিয়া অবস্থা আমাদের সামনে আসবে। কি কি আমরা দেখবো? সায়েন্স লিখে বলেন। 1 নম্বরে তাই দেখবো তার মধ্যে রক্ত শূন্যতা আছে, তাকে বলা হয় অ্যানিমিয়া। তার চোখ হলুদ হয়ে গেছে, জন্ডিস। 3 নম্বর হচ্ছে দেখবো তার লিভারটা বড় হয়ে গেছে, হেপাটোমেগালি। দেখবো যে তার স্প্লিনটা বড় হয়ে গেছে, স্প্লেনোমেগালি। তাহলে প্রথমে যখন আসবে, দেখাচ্ছিস কিনা লিখে ফেলেন। জি, জন্ডিস স্যার, ম্যালেরিয়া তো জ্বর, জন্ডিসের চোখ হলুদ হয়ে যায়, তো পার্থক্য হইলো না। ম্যালেরিয়া হচ্ছে জ্বর, জন্ডিস হচ্ছে যে আপনার চোখটা হলুদ হয়ে গেল, লিভারের সমস্যা। জ্বর তো লিভারের সমস্যা, যত মশার কামড়ের কারণে আসছে। অ্যানিমিয়া মানে হচ্ছে বডিতে যে পরিমাণ রক্ত থাকার কথা, এর চেয়ে যদি রক্ত কমে যায়, এটাকে বলা হয় থেকে অ্যানিমিয়া। এই ম্যালেরিয়ার ক্ষেত্রে ম্যালেরিয়ার জীবাণুটা আমাদের লোহিত রক্তকণিকা আক্রমণ করলে লোহিত রক্তকণিকাগুলোকে ধ্বংস করে দেয়। সে ধ্বংস করলে বডিতে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়, তখন অ্যানিমিয়া দেখা দেয়। এটা হচ্ছে জন্ডিস। ম্যালেরিয়ার জীবাণুর আরেকটা অংশ গিয়ে যায় লিভারে, বসে থাকে, এবং লিভারের মধ্যে বংশবৃদ্ধি শুরু করে।
একসময় লিভারের কোষগুলোকে মেরে ফেলে, তখন তার মধ্যে জন্ডিস দেখা দেয়, মানে চোখ হাত হলুদ হয়ে যায়। যেখানে জন্ডিস হলে চোখ হাত হলুদ হয়ে যায়, পুরো শরীর হলুদ হয়ে যায়, এটাকে বলা হয় থেকে জন্ডিস। 3 নম্বর হচ্ছে হ্যাপাটোমেগালি। ওই যে হ্যাপাটো মানে কি, লিভারের কোষ, হ্যাপাটিক সেল, আমরা জানি কি লিভারের কোষকে বলা হয় থেকে হ্যাপাটিক সেল। এই মেগালি মানে হচ্ছে বড় হয়ে যাওয়া, এটাকে বলছি। যদি কোনো কারণে লিভার বড় হয়ে যায়, এটাকে বলা হয় থেকে হ্যাপাটোমেগালি। এই রোগের ক্ষেত্রে জীবাণুগুলো গিয়ে লিভারের মধ্যে বাসা বাঁধে, আমরা বলছি জন্ডিস করে এবং লিভারটাকে বড় করে ফেলে, সে বাসা বাঁধতে বাঁধতে লিভারের কোষগুলোকে বড় করে ফেলে, তার নাম হচ্ছে হ্যাপাটোমেগালি। আবার সে ঘুরে গিয়ে ওই যে প্লিহার মধ্যে যায়, উনি কই গেল, হিসাব কই, হায় হায় বলে কি না বলে, আচ্ছা আমরা ধরবো পরের দিন। যদি এই যাক বলে গেলে তো হয় ভালো। যদি প্লিহার মধ্যে প্রদাহ হয় এবং প্লিহার মধ্যে এই জীবাণুটা থেকে প্লিহাটাকে বড় করে ফেলে, প্লিহা এদিকে থাকে, এর ফলে স্প্লেনোমেগালি। এই রোগের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এই লিভার এবং প্লিহা, যেটা টাইফয়েডেও হয়েছে বড়, এসবের ক্ষেত্রেও বড় হতে পারে। এটা কেমনে বাইরে থেকে কেমনে দেখা যাচ্ছে? হাত দিলে আমরা বুঝতে পারি। বড় হয়ে গেলে তো অ্যাবনর্মাল লাগে, পেটে তো এখন ধরলে কিছু বুঝবেন না, যখন বড় হয়ে যায় জাস্ট হাত দিলে বোঝা যায় যে লিভারটা বড় হয়ে গেছে, স্প্লিনটা বড় হয়ে গেছে। বাইরে থেকে দেখলে বোঝা যায় না, ধরলে বোঝা যায় আর কি। তাহলে মুছে দিলাম। কোনো কিছু না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন। কমপ্লিকেশন কি হতে পারে? এক নম্বর কমপ্লিকেশনের মধ্যে আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে সেরেব্রাল ম্যালেরিয়া, মানে মস্তিষ্কের মধ্যেও ম্যালেরিয়া জীবাণু ছড়া যেতে পারে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেন। হতে পারে অলিগুরিয়া, হতে পারে একিউট রেনাল ফেলিওর। হ্যাঁ, হতে পারে ডায়রিয়া, হতে পারে হাইপোগ্লাইসেমিয়া, আর কি লাগে, ডিএসি হতে পারে, চলবে আর লাগবে না, বেশি হয়ে যাবে দিল। লেখা শেষ, ইনভেস্টিগেশন লেখেন। কি করবো আমরা? একদম আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি, করতে পারি পেরিফেরাল ব্লাড ফিল্ম ফর ম্যালেরিয়াল প্যারাসাইট। আর কিছু লাগবে না। তাহলে আমাদের কমপ্লিকেশন প্রথম হচ্ছে সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন এবং স্পাইনাল কর্ডকে বলা হয় থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ। এখানে কি হয়, সেরেব্রাল ম্যালেরিয়া। পরবর্তীতে এই ম্যালেরিয়ার জীবাণুটা রক্তে মিশিয়ে ব্রেনে যায়, ব্রেনে গিয়ে ওইখানে প্রদাহ সৃষ্টি করে এবং এটা হলে পেশেন্টকে বাঁচানো যায় না। দুই নম্বর হচ্ছে অলিগুরিয়া। অলিগুরিয়া মানে কি, যে পরিমাণ ইউরিন বডিতে তৈরি হওয়ার কথা ছিল ওই পরিমাণ ইউরিন যদি বডিতে তৈরি না হয়, যদি বডিতে আমাদের নর্মাল ইউরিন হচ্ছে প্রতিদিন প্রায় 1500 ml
ইউরিন বডি তৈরি হয়। যদি 400 ml এর নিচে সারাদিনে তৈরি হয় তাকে বলা হয় অলিগুরিয়া। মানে যে পরিমাণ দরকার ছিল ওই পরিমাণ যদি না হয় অনেক কম হয় তখন তাকে বলা হয়ে থাকে অলিগুরিয়া। 1.5 লিটার হতো, হাফ লিটারও হয় নাই তৈরি, এটাকে বলা হয়ে থাকে অলিগুরিয়া। একিউট রেনাল ফেলিওর, হঠাৎ করেই যদি কিডনির কাজগুলো অস্বাভাবিক হয়ে যায় বা কিডনি বিকল হয়ে যায় ওইটাকে বলা হয় অলিগুরিয়া। এই ম্যালেরিয়ার কারণে এটাকে বলা হয় একিউট রেনাল ফেলিওর। একিউট মানে ইনস্ট্যান্ট, হঠাৎ করেই যদি রেনালটা বা কিডনি, রেনাল মানে কি কিডনি, যদি ফেল করে থাকে মানে কিডনির কাছে ছাকা, সে যে হঠাৎ করেই এই ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের কারণে বা ম্যালেরিয়া ইনফেকশনের কারণে বা ম্যালেরিয়ার জীবাণুর কারণে কিডনির বিকল হয়ে যায় তখন তাকে বলা হয়ে থাকে একিউট রেনাল ফেলিওর। 3 নম্বর হচ্ছে কি ডায়রিয়া করতে পারে সে, এটা তো বুঝেনি, বাংলা বলার দরকার নেই। 4 নম্বর হচ্ছে কি হাইপোগ্লাইসেমিয়া। হাইপো মানে কি কম, গ্লাইসেমিয়া মানে হচ্ছে রক্তের মধ্যে গ্লুকোজ। যদি কোনো কারণে রক্তের মধ্যে গ্লুকোজ কমে যায় এটা বলা থাকে হাইপোগ্লাইসেমিয়া, ম্যালেরিয়া জীবাণু ঢুকে রক্তের গ্লুকোজ খেয়ে ফেলে। আর হচ্ছে রক্তের কণিকাগুলো ভেঙে ফেলেছে তো গ্লুকোজের পরিমাণ এমনি কমে যায়, এজন্য এটাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়ে থাকে। এই ম্যালেরিয়া যদি কামড় দেয় মানে মশাকে যদি কামড় দেয় এটা হলো কিনা বুঝবে কিভাবে? প্রথমে করবো কমপ্লিট ব্লাড কাউন্ট, বা আমাদের শরীরের পুরো রক্তকণিকাকে কাউন্ট করব। করে যদি দেখি যে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেছে অনেক বা কণিকার পরিমাণ কমে গেছে তখন তাকে বুঝবো যে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে। 2 নম্বর হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম, এটা নাম আর কি, মানে রক্ত নিব একটা স্লাইডের মধ্যে রক্তকে ছড়াই দিব, ছড়াই দিয়ে কিছুক্ষণ পরে কিছু মেডিসিন দিয়ে রেখে দিব, রেখে যদি মাইক্রোস্কোপ যেটা আছে এটা নিচে দেখি তখন দেখা যাবে যে রক্তের মধ্যে ওই ম্যালেরিয়ার জীবাণুটা আছে। এটাকে বলা হয় থেকে পেরিফেরাল ব্লাড ফিল্ম, মানে ব্লাড নিয়ে তাকে ছড়াই দেওয়া কোনো একটা গ্লাসের উপরে, এরপরে তাকে মাইক্রোস্কোপের নিচে দেখলে একটা ম্যালেরিয়া প্যারাসাইট এরকম করছে বা দেখা যায় তাকে তখন এটাকে বলা হয় থেকে পেরিফেরাল ব্লাড ফিল্ম ফর ম্যালেরিয়াল প্যারাসাইট। দেখলেই বুঝবে যে ম্যালেরিয়া আছে কনফার্ম। তাহলে মুছে দিলাম। ট্রিটমেন্ট কি আমাদের হাতে নাই, ওয়ার্ডে আছে এগুলো, সাপ্লাই পাওয়া যায় হয়তো দাম বেশি। 1 নাম্বার ম্যালেরিয়া হলে আগে দিত কি ক্লোরোকুইন, সাপ্লাই আছে নাকি? আছে। আর আর্টিসিমেন্ট আছে নাকি? এখন তো ক্লোরোকুইন দেয় না, নতুন এটা দেয়। ক্লোরোকুইন দিতে হয় প্রথমে 4টা 600 মিলিগ্রাম করে লেখেন। ফার্স্টে দিতে হয় 600 মিলিগ্রাম ওজনের 4টা ট্যাবলেট, এরপরে 300 মিলিগ্রাম করে দিতে হয় ফার্স্ট ডে আর কি। এরপর দিতে হবে 300 মিলিগ্রাম 2টা ট্যাবলেট, 300 মিলিগ্রাম 2টা করে দিবেন। দিতে হবে কি 6 ঘন্টা পর পর, 6 আওয়ার্স ইন্টারভ্যাল। জি জি, ফার্স্ট ডে তে 4টা, এরপরের ডে থেকে 300 মিলিগ্রাম 2টা করে চলবে। ফার্স্ট ডে 4টাই দিয়ে দিবেন একসাথে। এরপরের দিন থেকে 150 মিলিগ্রাম একটা, মিলিগ্রাম একটা দিবেন। বিডি ফর 2 days, 12 hourly for 2 days। এটা হচ্ছে ফার্স্ট ডে, এটা সেকেন্ড ডে, এটা থার্ড ডে। একেবারে মেরে ফেলার জন্য ফুড ডে দেওয়া যায় প্রিমাকুইন, 15 মিলিগ্রাম ডেইলি, এটা ফর 15 days। যদি
খুব বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, কমপ্লিকেটেড কেস, তখন আমরা যে কোয়ারটেম থেরাপি, জি প্রতিদিন পার ডেলি, যে পার ডে 15 mg করে, এই কটা মোটা নাই, 15 mg ট্যাবলেট পাওয়া যায় একটা, ওইটা ডেইলি একটা করে খাওয়াবেন 15 দিন, এরপরে আর কি 3 দিন থেকে। কোয়ার্টিমিথান নামে পাওয়া যায় একটা ঔষধ, এটা দিতে হবে 4টা ট্যাবলেট একসাথে। এখন হ্যাঁ কোনটা? হ্যাঁ এটা এটা হচ্ছে জটিল কেসে যখন এটা দিয়ে কাজ হবে না, বা একটা পেশেন্ট অনেক জটিল অবস্থায় আছে, তখন এটা দিয়ে যখন ম্যানেজ করা যাবে না, তখন আমরা কোয়ার্টিমিথার দিব। কোয়ার্টিমিথার কেমনে দেয়? 4 ট্যাবলেট স্ট্যাট মানে যখন আসবে তখন দিয়ে দিব, then 4 tablet after 8 hours, then 4 tablet 12 hourly for 2 days, then 4 tablet 12 hourly for 2 days. দেখেন স্ট্যাট বলছি, স্ট্যাট মানে ইনস্ট্যান্ট, স্ট্যাট মানে কি ইনস্ট্যান্ট মানে এখনই, যখন রোগী আসবে তখনই 4টা খাওয়াই দিব, যখন রোগী আসবে তখন 4টা খাওয়াই দিব। টু ডেজ এটা 12 ডেজ না, মরে যাবে রোগী। 2 ডেজ মানে হচ্ছে 48 ঘন্টা, 38 ঘন্টা, 8 8 16 56। আচ্ছা আসলেই 4টা প্রথমে, এরপরে 8 ঘন্টা পরে আবার 4টা দিলেন, এরপরে 12 ঘন্টা পর 4টা, এমনি 2 দিন। প্রথমে আসলে 4টা, 8 ঘন্টা পর 4টা, এরপরে 12 ঘন্টা পর পর, এরপরের দিন 2 দিন চলবে 12 ঘন্টা পর পর। তাহলে প্রথম দিন 12 ঘন্টা চলবে 8টা ট্যাবলেট, দ্বিতীয় দিন চলবে 8টা, কত হলো 16টা, আর এদিকে 8টা 24টা, দিতে হয় 24টা ট্যাবলেট 60 ঘন্টার মধ্যে। 60 ঘন্টা মানে হচ্ছে কয়দিন? আড়াই দিনের মতো, আড়াই দিনের মধ্যে 60টা ট্যাবলেট, মানে এই 24টা ট্যাবলেট 60 ঘন্টার মধ্যে দিতে হয় আর কি। আসলো যখন পেশেন্ট আসলো তখন আপনি দেখবেন 4টা ট্যাবলেট খাওয়াই দিবেন তাকে একসাথে, ঠিক আছে? বুঝছেন তো? এটা 4টা ট্যাবলেট দিবেন, খাওয়াই দিবেন, এরপরে এই খাওয়ানো 8 ঘন্টা পর আবার খাওয়াবেন কি 4টা ট্যাবলেট, হইলো 8টা। এরপরে 12 ঘন্টা পর পর খাওয়ানো শুরু করবেন 2 দিন। এই 8 ঘন্টা যাওয়ার পরে, মানে প্রথম 4টা খাওয়ার পর 8 ঘন্টা পর আবার 4টা খাওয়ালেন, এরপর থেকে 12 ঘন্টা পর পর 2টা করে খাওয়াবেন 2 দিন। হ্যাঁ 8 ঘন্টা থেকে 12 ঘন্টা, আবার 12 ঘন্টা, আবার 12 ঘন্টা, আবার 12 ঘন্টা, 2 দিনের মধ্যে 12 ঘন্টা কয়বার আসে? 4 বার। 8 ঘন্টা পর থেকে শুরু হবে 12 ঘন্টা করে, 8 ঘন্টা খাওয়ানো শেষ, এরপর 12 ঘন্টা হিসেব শুরু হবে। ওই 8 ঘন্টা থেকে এরপরে 12 ঘন্টা পর দিবেন 4টা, আবার 12 ঘন্টা পর 4টা, একদিন শেষ, আবার 12 ঘন্টা পর 4টা, আবার 12 ঘন্টা পর 4টা, 2 দিন শেষ। এরকম করতে দেখা যাবে যে 60 ঘন্টার মধ্যে খাওয়ানো হয়েছে 24টা ট্যাবলেট। এটা খাওয়াইতে হয় আর কি। এবং এগুলো মনে হয় সাপ্লাই আছে হসপিটালে, ইয়াতে মনে সাপ্লাই নাই, ফার্মেসিতে আছে নাকি? কোয়ার্টিমিথান নাই, আর্টেসিনেট লুমেফেন্ট্রিনের এটা নাই কম্বিনেশন, এসবটা নাই মার্কেটে। এগুলো আসলে মানে হ্যান্ডেলিং করা কষ্ট, অবজার্ভ করে সামনে তখন করতে হয়, নাহলে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায়, তখন ঝামেলা হয়ে যায়। তাহলে এটুকু মনে থাকলো। আচ্ছা আমরা একটু আগে যেটা পড়লাম, যে নাম কি, এন্টেরিক ফিভার, টাইফয়েড প্যারাটাইফয়েড ফিভার, আমরা বলছিলাম যে এসে বলবো যে কি করলে আমরা এর থেকে বাঁচবো। প্রথমে হচ্ছে যে টাইফয়েড প্যারাটাইফয়েড ফিভার ট্রান্সমিট হয় খাবার দাবারের মাধ্যমে, এবং একটা হচ্ছে যে ফিকো ওরাল রুট বলে, এটা হচ্ছে পায়খানা যদি মানে হয় আনহাইজেনিক হয়, ওইখান থেকে ছড়াতে পারে, এবং খাবার দাবার যে আনহাইজেনিক হয়, কেমন? দুধ খেলেন কাঁচা, মানে কাঁচা দুধ খেয়ে ফেলে, শাকসবজি ফলমূল এগুলো ভালোভাবে না ধুয়ে খেয়ে ফেললেন, তখন এই শাকসবজি ফলমূল খাবার দাবার
যেগুলো ভালোভাবে রান্না করা হয়নি বা ধোয়া হয়নি, ওই সকল খাবার থেকে টাইফয়েডের সালমোনেলা টাইপি প্যারাটাইপি ঢুকতে পারে বডিতে। আর একটা হচ্ছে যার সালমোনেলা টাইপি প্যারাটাইপি আছে, সে যদি একটা আনহাইজিনিক ওয়াশরুম ইউজ করে, ওইখান থেকেও তার এটা হইতে পারে, ওইখান থেকেও ছড়াইতে পারে। যে পানিবাহিত রোগের মতো করে যারা ওই পুকুরে গোসল করবে তারা সবারই শুরু হবে এটা আর কি। হোটেলের খাবার দাবার খাইলে হইতেই পারে, শশা লেবু এগুলো দেয়, কখন কাটে কখন কি করে, কোন হাতে কাটে কোন হাতে দেয়। আবার যারা ভালো হোটেল না হলে যারা ওই ওয়াশরুম থেকে এসে আবার দেয় খাবার এই হাত দিয়ে, এটা নর্মাল চলছে। আসার কারণে এরকমই হয় ভাই। অ্যান্টিবডি আর স্ট্রং আর কই থেকে রইলো, হইলে বুঝবেন যে একবার শেষ করে দিবে। অ্যান্টিবডিও যাবে গা, বডিও যাবে গা, দুইটাই যাবে গা, তাহলে শেষ, ম্যালেরিয়াও শেষ। এরপর বলো মেনিনজাইটিস, তারপর ছুটি আপনাদের। Inflammation of meninges, লিখে ফেলেন। Inflammation of meninges is called meningitis. Inflammation of meninges is called meningitis. Types 2, two types. It's acute meningitis, it's chronic meningitis. Acute meningitis, chronic meningitis. যদি এই মেনিনজাইটিসটা 4 সপ্তাহের কমে হয়, সময় থাকে আর ভালো হয়েছে, তাকে অ্যাকুইট বলা হয়। 4 সপ্তাহের বেশি গেলে এটা ক্রনিক হয়ে যাবে, লম্বা সময় থাকে মেনিনজাইটিস। আচ্ছা হ্যাঁ বলছি। ইনফ্লামেশন মানে প্রদাহ, আইটিস মানে কি, যেখানে আইটিস থাকবে এখানে কি আমরা বলছিলাম মনে আছে নাকি, যেখানে আইটিস থাকবে এর আগেরটার প্রদাহকে বোঝায় আইটিস মানে। যদি মেনিনজাসের প্রদাহ হয় এটাকে বলা হয় থাকে মেনিনজাইটিস। মেনিনজাস কি, আমাদের সবার ব্রেনের কাভারিং আছে, এই কাভারিং এর নাম হচ্ছে মেনিনজাস। যে পর্দা আমাদের ব্রেনকে ঢেকে রাখে তার নাম হচ্ছে মেনিনজাস। যদি ব্যাকটেরিয়া ভাইরাস বা কোনো ইনফেকশনের কারণে আমাদের ওই পর্দার মধ্যে প্রদাহ হয় বা ইনফেকশন হয় এটাকে বলা হয় থাকে মেনিনজাইটিস। বুঝছেন? মূলত কি জিনিস, মূলত আবার কি জিনিস এটা কি বলবো, ব্রেনের আবরণ নাকি? হ্যাঁ কি বললাম সেটা তো কইছিলেন আপনি, আপনার মেনিনজাইটিস হয়ে গেল নাকি? বুঝি স্যার, মানে ব্রেনের আবরণ। হ্যাঁ হ্যাঁ ব্রেনের আবরণ, আমাদের এই খুলির নিচে ব্রেনটাকে 3টা লেয়ার দ্বারা প্রথমে ঢাকা থাকে, ওই 3টা লেয়ারকে বলা হয়ে থাকে মেনিনজাস। ওইটাতেই ইনফ্লামেশন হয় বা ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা প্রদাহ হয় ওইখানে, হলে এটাকে মেনিনজাইটিস বলা হয়ে থাকে। এরপরে ওইখান থেকে ব্রেনের ভিতরেও ইনফেকশন বা ইনফ্লামেশন ছড়াইতে পারে। বুঝছেন আপনি? বুঝছেন নি? এখানে আরো একটু চিত্র রাখতে হবে, না বললে চিত্র রাখবো, সমস্যা না বুঝলে তো বুঝাইতে হবে। কজ কি, একটা দুটো কজ জানেন? ব্যাকটেরিয়াদের হইতে পারে, ব্যাকটেরিয়াল কজ এটা। এটা জি আঘাতে কম হয়, কিন্তু আঘাতের পরে ব্যাকটেরিয়া ঢুকে। ব্যাকটেরিয়াল দেখেন কি কি হয়ে থাকে, একটা নাম হচ্ছে নাইসেরিয়া মেনিনজাইটিস, এর নাম হচ্ছে অ্যান মেনিনজাইটিস, দেখে রাখেন। এর দ্বারা বেশি মেনিনজাইটিস হয় এবং এই রোগীদের বাঁচানো কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল, ভাইরাল আছে, ভাইরাস দ্বারা হইতে পারে, এটাকে ভাইরাল বলা হয়ে থাকে। কি কি আছে, পোলিও আছে, মামস আছে, পোলিও ভাইরাস, মামস ভাইরাস, এগুলো দ্বারা মেনিনজাইটিস হতে পারে, এগুলো ভাইরাল আছে। ফাঙ্গাল, ফাঙ্গাস আছে, 3টাই দেওয়া দিব না। আছে ক্যান্ডিডা অ্যালবিকান্স, ক্যান্ডিডা
albicans এটা দ্বারা হইতে পারে মেনিনজাইটিস। এই কজগুলো তো বোঝানোর কিছু নাই। এই ব্যাকটেরিয়া দ্বারা যদি মেনিনজাইটিস হয় এটা ব্যাকটেরিয়াল কজ বলা হয়, এই ভাইরাস দ্বারা হলে ভাইরাল কজ, এই ফাঙ্গাস দ্বারা হলে এই সবগুলো হচ্ছে জীবাণু, রোগ জীবাণু। কি কি নিয়ে আসে সিমটমস? প্রচুর জ্বর থাকবে তার। জি এর মানে হচ্ছে নাইসেরিয়া, লেখা দরকার নেই, এটা বড় হবে আপনাদের বুঝতে কষ্ট হবে। এর মানে হচ্ছে নাইসেরিয়া, এর মানে হচ্ছে নাইসেরিয়া। তাহলে এই ছোট করে লিখলে সহজ, বড় লিখলে আবার আপনাদের ঝামেলা। এর মানে হচ্ছে নাইসেরিয়া বোঝানোর জন্য, হ্যাঁ জানার জন্য কোশ্চেন করতে পারেন। হাই ফিভার লেখেন 202 ডিগ্রি 102 ডিগ্রির উপর জ্বর, হাই ফিভার উইথ চিলস এন্ড রাইগর। হাই ফিভার উইথ চিলস এন্ড রাইগর, এটা হচ্ছে সিমটমস এর মধ্যে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হেডেক, নাউসিয়া, জি এটা আছে। যেহেতু ব্রেনের মধ্যে ইনফেকশন তো এখানে বমি হওয়া স্বাভাবিক। 3 নাম্বার হচ্ছে লস অফ কনসিয়াসনেস, অজ্ঞান হয়ে যাওয়া। লস অফ কনসিয়াসনেস। 4 নাম্বার হচ্ছে গিয়ে কনভালশন, খিঁচুনি। সাইন্স নেক রিজিডিটি, যেমন হচ্ছে রেড রেশ। আর দুইটা আছে নাম কঠিন, জীবন আপনাদেরকে। রেড রেশেস ইন দা বডি, কি বলেন ভাই? লেখা শেষ নাকি? সময় চলে যাচ্ছে। 1 নম্বর হচ্ছে হাই ফিভার, মানে 102 এর উপর জ্বর হলে আমরা হাই ফিভার বলি, মানে অনেক জ্বর। উইথ চিলস মানে ঠান্ডা লাগা, এন্ড রাইগর জ্বর আসা, কাঁপুনি দিয়ে। জ্বর আসবে কি ঠান্ডা লেগে এবং কাঁপুনি দিয়ে। যদি ঠান্ডা এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে তাকে বলা হয় থেকে ফিভার উইথ চিলস এন্ড রাইগর। 2 নম্বর হচ্ছে হেডেক মানে মাথা ব্যথা, নাউসিয়া মানে বমি ভাব, ভমিটিং মানে বমি হওয়া। 3 নম্বর হচ্ছে লস অফ মানে হারানো কনসিয়াসনেস, কি জ্ঞান, তারা অজ্ঞান হয়ে যাবেন। জ্ঞান হারালে কি হবে? আপনি অজ্ঞান হয়ে যাবেন। 4 নম্বর হচ্ছে কনভালশন মানে হচ্ছে খিঁচুনি আসা, পুরো বডিতে যে খিঁচুনি আসে বা কাঁপে এটাকে বলা হয় থেকে কনভালশন। এসব রোগীদের ক্ষেত্রে এগুলো স্বাভাবিক মেনিনজাইটিসের ক্ষেত্রে। সাইন কি কি আছে? আমরা যখন ডাক্তাররা যাবো তখন কিভাবে বুঝবো সে মেনিনজাইটিসের রোগী? তখন আমরা যখন বলবো যে ঘাটটা নিয়ে যদি এরকম করি, মানে মাথা নিয়ে এরকম করি দেখা যাবে যে করা যাবে না। অথবা যে রোগী তাকে বলবেন যে আপনার এটা থুতনিটা এখানে লাগান, আমি লাগাইতে পারি, আপনারা সবাই লাগাইতে পারবেন, কিন্তু সে পারবেন লাগাইতে, কারণ এখানে এই ইনফ্লামেশন হয়ে আছে, পুরো মেনিনজাইটিস কভারিং আছে, এখানে সে পারে না। কারণ আমরা বুঝি যে তার মধ্যে হ্যাঁ মেনিনজাইটিস শুরু হয়েছে তার। 2 নম্বর হচ্ছে রেড রেশেস, সারা বডিতে র্যাশ চলে আসতে পারে, লাল 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 ছোট ছোট ছোপ ছোপ স্পট হয়ে যেতে পারে, মানে রক্ত জমে গেছে পুরো বডিতে, এরকম হইতে পারে। এটা বলা হয় রেড র্যাশ। রেড মানে লাল, র্যাশ মানে হচ্ছে এই ছাপ ছাপ ছুপ ছুপ পড়া, স্কিনের মধ্যে ছুপ ছুপ দাগ পড়া, এটাকে র্যাশ বলা হয়ে থাকে। র্যাশটা কেমন হবে? লাল কালারের, বডিতে এই র্যাশটা আসবে। কমপ্লিকেশন কি মুছে দিলাম, বুঝতেছেন না সব নাকি? না বুঝলে জিজ্ঞেস করতে পারবেন, সমস্যা নাই।
কি কি নিয়ে রোগী আসে বা কি কি সমস্যা রোগীর হয়, কমপ্লিকেশন ওর অনেক তো কঠিন, অনেক কেমনে বোঝাবে? হ্যাঁ, রেনাল ফেলিওর প্রচুর কঠিন, এগুলো বুঝতে গেলে লজ্জা লাগা। 2 নম্বর হচ্ছে হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাস আছে এপিলেপসি, আছে মেন্টাল রিটার্ডেশন, ইনভেস্টিগেশন কি করবেন? এক নাম হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, তার নাম হচ্ছে সিবিসি, এর নাম হচ্ছে ব্লাড কালচার, রক্তের পরীক্ষা জীবাণু বের করার জন্য, এটাকে বলা হয় ব্লাড কালচার। সিটি স্ক্যান, সিটি স্ক্যান অফ ব্রেন, এবারে আমরা মিললে হাড্ডির জন্য করি। জি। 4 নাম্বার হচ্ছে চেস্ট এক্সরে, বেশিরভাগ তো সিরিয়াস। জি, বেশিরভাগ করা হয় সিরিয়াস। সিটি স্ক্যান করা হয় না বেশিরভাগ, হ্যাঁ সিটি স্ক্যানই করা হয়, এগুলো করার পরে সিটি স্ক্যানটাই মেইনলি দেখা হয়। তাহলে লেখা শেষ মনে হয়। কমপ্লিকেশন দেখা হচ্ছে রেনাল ফেলিওর, মানে কিডনি বিকল হয়ে যাওয়া। জান জান জান। হ্যাঁ ইনশাআল্লাহ জান, দেখা হবে আবার ইনশাআল্লাহ। দেখা হচ্ছে রেনাল ফেলিওর, মানে হচ্ছে কিডনি বিকল হয়ে যাওয়া। 2 নাম্বার হচ্ছে হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাস হচ্ছে মাথার মধ্যে পানি জমে যাওয়া, তো মাথার মধ্যে যদি প্রেসার বেড়ে যায় এটাকে বলা হয় হাইড্রোকেফালাস। মাথায় পানি চলে আসে, মাথাটা বড় হয়ে যায়, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এটা হাইড্রোকেফালাস, মাথার মধ্যে পানি জমে যাওয়া বা মাথা বড় হয়ে যাওয়া সাইজে, অথবা মাথায় প্রেসার বেড়ে যাওয়া, এটাকে হাইড্রোকেফালাস বলা হয়ে থাকে। হ্যাঁ জি অবশ্যই, হ্যাঁ নিয়ে যান, তোমার কাজ শেষ তো। 3 নাম্বার হচ্ছে এপিলেপসি, কনভালশন লিখছি না, এপিলেপসি মৃগী রোগী যারা করে না, মৃগী রোগী যে যেমন কাপটা আসে এটা হচ্ছে এপিলেপসি, মৃগী রোগীর যে কাপ ওটাকে এপিলেপসি বলা হয়ে থাকে। এরকম হয় এপিলেপসি, কারণ ব্রেন থেকে সবকিছু সাপ্লাই ঠিকঠাক মতো আসে, তো ব্রেনের মধ্যে যদি ইনফেকশন হয়ে যায় তখন তার এই ঝামেলাটা শুরু হয়ে থাকে, খিঁচুনি চলে আসে। 4 নাম্বার হচ্ছে মেন্টাল রিটার্ডেশন, মেন্টাল মানে মানসিক অবস্থা, রিটার্ডেশন মানে হচ্ছে বিপন্ন হয়ে যাওয়া, মানে সে পাগল হয়ে যাবে। মেন্টাল রিলেশন মানে হচ্ছে মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে যায়, চারপাশের সাথে নিজের কোরিলেশন করা, অবস্থা বোঝা, নিজেকে চেনা, আশেপাশের মানুষকে চেনা, তাই এগুলো সম্ভব হয় না সিভিয়ার ক্ষেত্রে। এপিলেপসি মানে খিঁচুনি আসা, খিঁচুনি, এপিলেপসি মানে খিঁচুনি আসা বলতেছিলাম তো। 3 নাম্বার হচ্ছে এপিলেপসি, হায় হায় আমার তা মনে হয় এপিলেপসি হয়ে গেছে না, আল্লাহ না করুক। 3 নাম্বার হচ্ছে এপিলেপসি, কি ইংলিশ স্পেলিং বলবো? ইপিআই এলইপিএসওয়াই, এপিলেপসি। খেয়াল করে তো হবে, তো খেয়াল করতে হবে। এপিলেপসি মানে হচ্ছে খিঁচুনি আসা বা পুরো বডিতে কম্পন আসা, অ্যাবনরমাল কাঁপুনি। 4 নাম্বার হচ্ছে মেন্টাল রিটার্ডেশন বা মানসিক ভাবে সে বিপর্যস্ত হয়ে যায়। ইনভেস্টিগেশন কি করবো? কমপ্লিট ব্লাড কাউন্ট, রক্তের পরীক্ষা, ব্লাড কালচার, রক্তের মধ্যে জীবাণুর পরীক্ষা থেকে ব্লাড কালচার বলা হয়ে থাকে। সিটি স্ক্যান মানে হচ্ছে একটা জানেন তো, যে শোয়া মেশিনের মধ্যে একটা নেওয়া হয়, স্ন্যাপ নেওয়া হয়, এটা সিটি স্ক্যান। আর চেস্ট এক্সরে মানে বুকের একটা এক্সরে করাবো আমরা, এগুলো করলে আমরা বুঝতে পারবো যে সে মেনিনজাইটিসে ভুগছে।
ট্রিটমেন্ট, তারপর আপনাদের ক্লাস শেষ। ট্রিটমেন্ট কি? এক নাম্বার, নিচে কিছু করা যাবে না, হসপিটালাইজেশন লিখে ফেলেন তাড়াতাড়ি, 1 মিনিটের মধ্যে ছুটি। 2 নাম্বার, এডুকেট নিউট্রিশন এন্ড হাইড্রেশন। নিউট্রিশন, ভাই কথা বলেন না, লিখে ফেলেন, কথা বলা যাবে না। এডুকেট নিউট্রিশন এন্ড হাইড্রেশন। 3 নাম্বার আমরা দিব অ্যান্টিবায়োটিক। কি কি দেওয়া যায়? পেনিসিলিন দেওয়া হয়। এখানে কি কি দেওয়া হয়? বেনজাইল পেনিসিলিন, বেনজাইল পেনিসিলিন অথবা সেফুরোক্সিম ইউজ করা যায়। और সেফুরোক্সিম অথবা আমরা ইউজ করি 1 to 2 গ্রাম, আচ্ছা 1 to 2 গ্রাম হচ্ছে আইভি ইনজেকশন দিব আমরা। কত আওয়ারলি? 6 আওয়ারলি দিব আমরা, 6 ঘন্টা পর পর দিব। আর ইউজ করতে পারি আমরা সেফট্রাক্সন, দিব আমরা কত? 1 to 2 গ্রাম 12 আওয়ারলি, আইভি 12 আওয়ারলি। 2 গ্রাম দিলে একদিনে, একটা দিলেই হবে। ওটা দেওয়া যায় যেহেতু মাথার মধ্যে হাইড্রোকেফালাস আছে, ডেক্সামিথাসোন, স্টেরয়েড, ডেক্সামিথাসোন 0.4 মিলিগ্রাম মেবি। milligram per kg every 12 hourly, 0.4 milligram per kg 12 hourly। শেষ ট্রিটমেন্ট। বেঞ্জাপিসিন ইউজ হয় না, সেফুরোক্সিম বা সেফট্রাক্সন ইউজ হয়। এখানে আমাদের ওই ইনজেকশন হসপিটাল সাপ্লাই আছে ফ্রি, ওখানে দিয়ে দেয়। একটা স্টেরয়েড ইউজ করা হয় যেহেতু মাথার মধ্যে একটা ইনফ্লামেশন আছে, স্টেরয়েড দিলে ইনফ্লামেশনটা কমে যায়। ডেক্সামিথাসোন পাওয়া যায় ওজন মেপে। যদি 1 কেজি ওজনের মানুষ হয় তাহলে 0.4 মিলিগ্রাম দিব। যদি আপনি 60 কেজি ওজনের মানুষ হন তখন 60 × 0.4 গুণ দিয়ে যত মিলিগ্রাম হয় এত মিলিগ্রাম দিব 12 ঘন্টা পর পর। এই 0.4 মিলিগ্রাম দিব 1 কেজি ওজনের, 1 কেজি ওজনে। আপনার যদি 55 কেজি ওজন হয় 55 দিয়ে 0.4 কে গুণ দিবেন, গুণ দিয়ে যত মিলিগ্রাম হয় অত মিলিগ্রাম ইনজেকশন দিয়ে দিবেন তাকে, শেষ হয়ে গেল আর কি। তাহলে মেন কাজ হচ্ছে কি হসপিটালাইজেশন করানো, নিজে ট্রিটমেন্ট করা যাবে না। যে কোনো সময় অবস্থা খারাপ হতে পারে, মরে গেলে পিঠ বাঁচানোর সুযোগ নেই, নিজে মরা। 2 নম্বর হচ্ছে এডুকেট নিউট্রিশন এন্ড হাইড্রেশন, পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দিতে হবে এবং পানিজাত জিনিস দিতে হবে। 3 নম্বর হচ্ছে বেনজাইল পেনিসিলিন ইউজ করতে পারি অথবা সেফুরোক্সিম ইউজ করতে পারি অথবা সেফট্রাক্সন ইউজ করতে পারি। সবাই তো ব্যাগটা বুঝে গেছে। তাহলে ছুটি আজকে ইনশাআল্লাহ। এই লাইফটা ছুটে নেই। হ্যাঁ এই লাইফটা ছুটে নেই। আচ্ছা, আল্লাহ।